নতুন কাহিনী, বিক্রম বেতাল গল্পে গাথা মঞ্জুরি, বিক্রম বেতাল সবার মনের রূপকথা, বিক্রম বেতাল স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল বিক্রম বেতাল বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। পূর্ব উপকূলের এক ছোট্ট রাজ্য, নাম কনকপুর। সেখানকার রাজা চিত্রক, মহারাজের 2 রানী এবং 2 পুত্র। জ্যেষ্ঠ পুত্র চিত্রসর ও কনিষ্ঠ পুত্র বিদ্যুষর। মহারাজ চিত্রক একাধারে ছিলেন শাস্ত্রজ্ঞ, পরাক্রমী এবং প্রজাবৎসল রাজা। মহারাজের 2 রানী অসাধারণ রান্না করতেন। কোন রানী যে সবচেয়ে ভালো রান্না করতেন তা বোঝা মহারাজের পক্ষে অসম্ভব ছিল। তাই একদিন মহারাজ ঠিক করলেন, আজ একটা হরিণ মেরে তোমাদের জন্য এনে দেব, আর তোমরা নিজেরা তার মাংস ভাগ করে আলাদা আলাদাভাবে তা রান্না করবে। আজ আমি নিশ্চিত জানতে চাই কোন রানী বেশি ভালো রান্না করে। ঠিক আছে মহারাজ, আপনি যা ভালো বোঝেন। কিছু প্রহরী সঙ্গে নিয়ে মহারাজ যাত্রা করলেন। কিন্তু ওহ, কি যে হলো আজ! সারা জঙ্গলে একটাও হরিণ নেই। এদিকে সন্দেহ হয়ে আসছে। মহারাজ, ফিরে চলুন মহারাজ। এই ঘন জঙ্গলে রাতের অন্ধকারে আমরা পথ হারিয়ে ফেলতে পারি মহারাজ। হ্যাঁ মহারাজ, তাই দিনের আলো থাকতে থাকতে রাজ্যে ফিরতে পারলে ভালো হয়। তোমরা ফিরে যাও, আমি শিকার না নিয়ে কিছুতেই রাজ্যে ফিরব না। মহারাজ, এভাবে আপনাকে একা রেখে আমরা ফিরবো কি করে মহারাজ? যা বললাম তাই করো, আমি শিকার নিয়ে তবেই ফিরব। ঠিক আছে মহারাজ। আমরা তবে আসি মহারাজ। বাবা, জঙ্গলের ভিতরে এতটা পথ চলে এলাম, কিন্তু একটাও হরিণের সন্ধান তো পেলাম না। না, কোনো অবস্থাতেই শিকার না নিয়ে আমি ফিরব না। যাই, আরেকটু ঘুরে দেখি, যদি কোনো হরিণের সন্ধান পাই। কি এই ঘন জঙ্গলে রাজপ্রাসাদ কোত্থেকে এলো? আশ্চর্য! এত দিন এ জঙ্গলে শিকারে আসছি, কিন্তু এই প্রাসাদ তো আগে কখনো দেখিনি। গিয়ে দেখি তো কি আছে সেখানে। কে আপনি? এই ঘন জঙ্গলে একা একা রয়েছেন, আর কাঁদছেনই বা কেন? আমি সবুজ দ্বীপের রাজকুমারী শ্রুতিকণা। এটা সবুজ দ্বীপের রাজপ্রাসাদ। এ রাজ্যের পূর্ব সীমান্তে সমুদ্র উপকূলের মোহনায় এক সোনার গাছ আছে, আর সেই গাছে আছে এক সুখ পাখি। হ্যাঁ, হ্যাঁ, ওই সুখ পাখির সুমধুর গানে রাজ্যে একসময় সুখ সমৃদ্ধির কোনো অভাব ছিল না। কিন্তু
আজ সব শেষ। কিন্তু কেন কেন এভাবে সব শেষ হয়ে গেল রাজকুমারী? এক দানবের অত্যাচারে ওই সুখ পাখির লোভে ওই দানব এ রাজ্যে আসে। বহু খোঁজ করে সে সুখ পাখির। এখন সেই পাখির সন্ধানেই ও গেছে। নিশ্চয়ই বন্দি করেছে ওই পাখিকে, তাই তার গান আর শোনা যায় না। ফলে এই সবুজ রাজ্য আজ জঙ্গলে পরিণত হয়েছে। রাজকুমারী, এভাবেই ঘন জঙ্গলে একা একা আপনি থাকবেন কি করে? আপনি আপনি আমার সঙ্গে চলুন। না না, তা হয় না। কি পরিচয় নিয়ে আমি আপনার সঙ্গে যাব? আমি কনকপুর রাজ্যের রাজা চিত্রক। আপনাকে কনকপুরের রাজরানী করে নিয়ে যেতে চাই। হ্যাঁ, আপনি কনকপুরের রাজা? কিন্তু আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি কখনোই আপনাকে বিবাহ করতে পারবো না। কিন্তু কেন রাজকুমারী? রাক্ষস বলেছে সে ফিরে এসে আমায় বিবাহ করবে। তাকে ছাড়া আমি যদি অন্য কাউকে বিবাহ করি, তবে আমার সন্তান বাঁদরের মতন রূপ নিয়ে জন্মাবে। আমি বিশ্বাস করি। এখনই আমি আপনাকে বিবাহ করে রাজরানী করে নিয়ে যাব আমার রাজ্যে। চলুন আমার সঙ্গে। রাজকুমারীর কথা অমান্য করে তাকে বিবাহ করে মহারাজ চিত্রক নিজের রাজ্যে নিয়ে গেলেন। রাজকুমারী শ্রুতিকণা সুখে শান্তিতে চিত্রক রাজ্যের ছোট রানী হয়ে বাস করতে লাগলেন। এইভাবে কেটে গেল বেশ কিছুদিন। একদিন মহারাজ, মহারাজ, কি হয়েছে মহামন্ত্রী? মহারাজ, ছোট রানী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। হ্যাঁ, তাই নাকি? এ তো ভারী আনন্দের সংবাদ মহামন্ত্রী। এখনই উৎসবের আয়োজন করো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, এখনই ব্যবস্থা করছি। কিন্তু রাজবৈদ্য এসে জানালেন, কি বলছো রাজবৈদ্য? হ্যাঁ মহারাজ, রাজকুমারের আকৃতি স্বাভাবিক নয়, ঠিক যেন একটা বাঁদর। হ্যাঁ, তাকে ছাড়া আমি যদি অন্য কাউকে বিবাহ করি, তবে আমার সন্তান বাঁদরের মতন রূপ নিয়ে জন্মাবে। আশ্চর্য ঘটনা। কেটে গেল বেশ কিছু বছর। ধীরে ধীরে রাজকুমার বড় হলো। একদিন মহারাজ, এ বিভৎস রূপ নিয়ে রাজকুমার সভায় আসবে? না 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 মহারাজ, আমরা কোনো মতেই মেনে নিতে পারবো না। না 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 মহারাজ, তা হয় না কখনো। আপনি একটা ব্যবস্থা করুন আপনি একটা মহারাজ। ব্যবস্থা করুন। মহারাজ, পারিষদরা কেউই যখন চাইছেন না, আপনি বরং রাজকুমারকে মহারানীর সঙ্গে আপনি ওই জঙ্গলের প্রাসাদেই পাঠিয়ে দিন। হ্যাঁ, জঙ্গলে? ঠিক আছে, তবে তাই হোক। মহারানী শ্রুতিকণা পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে যাত্রা করলেন জঙ্গলের সেই প্রাসাদের উদ্দেশ্যে। গভীর জঙ্গলের মধ্যে পুরো রাজপ্রাসাদে মহারানী একাই সন্তানকে নিয়ে বাস করতে লাগলেন। দিনে দিনে রাজকুমার বড় হল। মহারাজ, রাজকুমাররা বড় হয়েছে, তাই এবার ওদের গুরুগৃহে পাঠানো উচিত। তুমি যথার্থই বলেছ মহামন্ত্রী। কিন্তু মহামন্ত্রী, এক্ষেত্রে গুরুগৃহে ছোট রাজকুমারকেও শিক্ষার জন্য পাঠানো উচিত। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন। ছোট রাজকুমারেরও গুরু শিক্ষার সমান অধিকার রয়েছে। তবে এখনই খবর পাঠাও সেখানে। মহারানীকে গিয়ে বলো রাজকুমারকে গুরুগৃহে পাঠানোর ব্যবস্থা করতে। মহারাজ চিত্রকের দুই পুত্র চিত্রস্বর ও বৃত্তস্বরের সাথে কনিষ্ঠ পুত্র শতদ্রুও গুরুগৃহে শিক্ষা গ্রহণ করতে শুরু করল এবং অল্প কিছু দিনের মধ্যেই শতদ্রু বাকি দুই ভাইয়ের চেয়ে
শাস্ত্র শিক্ষা অস্ত্রবিদ্যায় অনেক বেশি দক্ষ হয়ে উঠল। 1 বৎসর কাল ধরে শিক্ষা গ্রহণের পর এসো এসো শতদ্রু, শাস্ত্র শিক্ষা অস্ত্রবিদ্যায় তুমি বাকিদের তুলনায় অনেক বেশি দক্ষতা অর্জন করেছ। বাঁদর মুখ রাজকুমার আমাদের থেকে বেশি দক্ষ। দেখাচ্ছি মজা। হ্যাঁ, উচিত শিক্ষা দিতে হবে ওটাকে। পিতা, আমরা জানি এই গর্হিত কাজ কে করেছে। এ কার কাজ এটা? পিতা, এই আগুন লাগিয়েছে শতদ্র। হ্যাঁ, হ্যাঁ পিতা, আমাদের বহু অমান্য সত্ত্বেও ও কারো কথা শোনেনি। রাতের অন্ধকারে গোপনে এই কাজ করেছে। এত বড় স্পর্ধা! প্রহরী, এখনই ধরে আনো ওকে। রাজকুমার শতদ্রুকে ভাঙা নৌকোয় বেঁধে সমুদ্রে ছেড়ে দাও। যথাজ্ঞা মহারাজ। মহারাজের আদেশে যুবরাজ শতদ্রুকে ভাঙা নৌকোয় বেঁধে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো। করাল সমুদ্রের বুকে যুবরাজ ভেসে চলল। যে কোনো মুহূর্তে সমুদ্রে ডুবে মৃত্যুর সংশয় নিয়ে। কিন্তু ওদিকে বলুন বলুন গুরুদেব, কি প্রয়োজন? শুনুন মহারাজ, এত বড় স্পর্ধা! মহামন্ত্রী, এখনই যুবরাজ চিত্রস্বর ও বৃত্তস্বরকে বন্দী করো। কি আশ্চর্য, শেষে যুবরাজরা এমন কাজ করলো। প্রহরী, যুবরাজ চিত্রস্বর ও বৃত্তস্বরকে নৌকায় করে এখনই সমুদ্রে ভাসিয়ে দিয়ে এসো। পিতার আদেশে চিত্রস্বর ও বৃত্তস্বরকেও সমুদ্রে ডিঙি নৌকোয় ভাসিয়ে দেওয়া হলো। ওদিকে যুবরাজ শতদ্রু ভাঙা নৌকোয় ভাসতে ভাসতে পৌঁছল পূর্ব সীমান্তের সবুজ দ্বীপে। এ কোথায় এসে পৌঁছলাম? চারিদিকে চারিদিকে শুধুই জঙ্গল, মানুষ জীবজন্তু কিছুই নেই। বড় বড় তেষ্টা পেয়েছে। যাই যাই গিয়ে দেখি যদি একটু জল পাওয়া যায়। বাবা, এই যে মোহনায় এসে পড়লাম। কি আশ্চর্য! দুটো নদীর কি অদ্ভুত রং! একটা লাল নদী আর একটা সাদা নদী একই সমুদ্রে মিশেছে, অথচ দুই নদীর জলের রং আলাদাই থাকছে। যাই, ওই লাল নদীর জলই একটু পান করি বরং। খবরদার, এই জল পান করবেন না। কে আপনি? আমি এই দ্বীপের বাসিন্দা। আপনি কি তৃষ্ণার্ত? তবে ওই সাদা নদীর জল পান করুন। কেন? এই লাল নদীর জলে কি আছে? এই নদীর জল বিষাক্ত মহাশয়। বিষাক্ত? তা কেমন করে হলো বিষাক্ত? এই লাল নদীর ওপারের জঙ্গলে এক শুক পাখি আছে। ও, সেই শুক পাখি? আপনি জানেন তার কথা? মায়ের কাছে তার কিছু গল্প শুনেছি। এক রাক্ষস শুনেছি তাকে হত্যা করে ফেলেছে। না না,
দানব তাকে হত্যা করেনি মহাশয়। ওই নদীর ওপারে দানব পাখিকে বন্দি করে রেখেছে। আমি 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 যাব ওই দানবের হাত থেকে সুখ পাখিকে বাঁচাতে। ওকে বাঁচাতে পারলেই এই দ্বীপের সুখ সমৃদ্ধি ফিরবে। রাজকুমার শতদ্রু সুখ পাখিকে রক্ষা করবার উদ্দেশ্যে লাল নদী পথে রওনা দিল। সুখ পাখির উদ্দেশ্যে এসেছো? ওই পাখিকে মুক্ত করে দিন। ওর গানের সুরে সবুজ দ্বীপের সুখ সমৃদ্ধি ফিরে আসবে। দয়া করুন আপনি। ধন্যবাদ রাজকুমার শতদ্রু। হ্যাঁ, তুমি এখন গান গাও সুখ পাখি। তোমার গানের সুরে সবুজ দ্বীপ আবার প্রাণ ফিরে পাক। ঠিক আছে রাজকুমার। দেখ দেখ, আবার দ্বীপের সমৃদ্ধি ফিরে এসেছে। নিশ্চয়ই ওই বীর যুবকের জন্য। সাক্ষাৎ ঈশ্বর যেন স্বয়ং নেমে আমাদের উদ্ধার করলেন। এ সংবাদ কনকপুরের রাজা শতদ্রুর পিতা চিত্রকের কানেও পৌঁছলো। কি বলছো মহামন্ত্রী? ফিরিয়ে আনো রাজকুমারকে। আর সঙ্গে মহারানীকেও ফিরিয়ে আনো অবিলম্বে। যুবরাজ, ফিরে চলুন যুবরাজ। না মহামন্ত্রী, আর তা হয় না। এই সবুজ দ্বীপের প্রজাদের আমায় প্রয়োজন। তাই ওদের স্বার্থে আমায় এখানেই থাকতে হবে। হ্যাঁ মহামন্ত্রী, আপনি মহারাজকে গিয়ে বলুন আমরা আর ফিরব না। এখানেই বাকি জীবনটা আমরা কাটাতে চাই। হ্যাঁ, কে আপনি? আমি এক যক্ষ কন্যা। সবুজ দ্বীপের রক্ষার্থে, তার সুখ শান্তি বজায় রাখতে আমি সুখ পাখির বেশে ছিলাম এতদিন। আজ তুমি আছো, তাই আমার আর প্রয়োজন নেই। আমি চলে যাচ্ছি, আর যাওয়ার আগে আমি এসেছি তোমার রূপ বদলে দিতে। হ্যাঁ, এ কি? বলো তো মহারাজ, শ্রুতিকণা ও তার পুত্র শতদ্রুত ইচ্ছা করলে মহামন্ত্রীর সাথে কনক নগরে ফিরতে পারতেন। বাকি দুই রাজকুমারের অবর্তমানে মহারাজ চিত্রকের উত্তরাধিকার হিসেবে সহজেই রাজ সিংহাসনে বসতে পারত রাজকুমার। কিন্তু তারা ফিরে গেল না। একই মহারাজের উপর রাগ বা অভিমান করে, নাকি সুখ পাখির কৃপায় সবুজ দ্বীপের সুখ সমৃদ্ধি ফিরে আসায় রাজকুমারী শ্রুতিকণা সবুজ দ্বীপের রাজত্বের লোভ সামলাতে না পেরে কি এই সিদ্ধান্ত নিলেন, ওদিকে কনক নগরে ফিরলে তো যুবরাজ পদে বসতে হবে শতদ্রুকে। এর চেয়ে সবুজ দ্বীপের রাজা হওয়া নিঃসন্দেহে শ্রেয়। বেতা,
মহারাজ চিত্রক জঙ্গলের পুরো রাজপ্রাসাদ থেকে রাজকুমারী শ্রুতিকণাকে কনকপুরের সুখ সমৃদ্ধ ভরা প্রাসাদে আনেন রাজরানী করে। এটা শ্রুতিকণার প্রতি মহারাজের ভালোবাসার চেয়ে তার প্রতি দয়া করুণা অনেক বেশি প্রকাশ পায় এবং পরবর্তীকালে সবুজ দ্বীপের সুখ সমৃদ্ধি ফিরে আসায় মহারাজ রানী ও তার পুত্র শতদ্রুকে ফিরিয়ে আনতে চান। কারণ নিজ ভুল শুধরে নেওয়া নয়, এমনও তো হতে পারে সবুজ দ্বীপের সমৃদ্ধি মহারাজের লোভ আনে তাই। কারণ তখন কিন্তু যুবরাজের কুৎসিত রূপে পারিষদরা আপত্তি করেনি। তাই বিচার করলে শ্রুতিকণা ও তার পুত্র শতদ্রু কিছুই অন্যায় করেনি। যুবরাজ শতদ্রু সবুজ দ্বীপে থাকার সিদ্ধান্ত নেন রাজা হওয়ার লোভে নয়, সবুজ দ্বীপের বাসিন্দাদের রক্ষা করার উদ্দেশ্যে। কনকপুর রাজ্য চালনার জন্য, তার রক্ষার জন্য মহারাজ চিত্রক আছেন, তার মন্ত্রী সেনাপতি পারিষদরা রয়েছেন। কিন্তু শতদ্রু না থাকলে সবুজ দ্বীপের বাসিন্দারা একা হয়ে যাবে। ভবিষ্যতে যাতে আবার কোনো বিপদ না আসে বা এলেও তার থেকে সবুজ দ্বীপের বাসিন্দাদের রক্ষা করার উদ্দেশ্যেই শতদ্রু সবুজ দ্বীপে থেকে যায়। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ। তাই শর্ত অনুযায়ী আবার আমি চললাম মহারাজ, আমি চললাম।